ওকে, আমরা এই n-1 d অরবিটালের তোমার যদি কোনো ইলেকট্রনের আমরা সিগমার ভ্যালু বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি কি রুলস ফলো করতে হবে সেটা আমরা দেখলাম। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, বা এটা সরি ম্যাথমেটিক্যালি আমরা এটাকে কিভাবে লিখবো সেই প্রসিডিউরটা এখানে বলা আছে। এটা আমার মনে হয় যে কোনো সমস্যা থাকার কথা না কারো, কারণ আগেরটার সাথে আগেরটা বুঝলে এটাও বুঝবে, বা দুইটা এত খুব জটিল কিছু না। ঠিক আছে, এটাতে কারো কোনো কোশ্চেন আছে? খুব চট করে বলো, সময় আসছে সবাই মোটামুটি 45 জন আসছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওকে, কয়েকটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ আরো আছে, এক্সাম্পল আছে, এগুলোরও এক্সাম্পল আছে বইয়ে, এটা বের করবে। স্যার তো আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যদি কোনো শেলের পি অরবিটালের একটা ইলেকট্রনের ক্ষেত্রে সিগমা বের করতে চাই, তখন হ্যাঁ, কি ওই অরবিটালের এস অরবিটালের কি মানে কোনো এফেক্ট থাকবে? সেম এন এর ভ্যালু যদি সেম হয়, ঠিক আছে, মনে করো যে 3p তে যদি তুমি একটা বের করতে চাও, 3p তে যদি 5টা ইলেকট্রন আছে, কথার কথা, ওকে, একটা বের করছো, তো সেই ক্ষেত্রে 3 শেলে ইলেকট্রন কয়টা আছে? এস এর সাথে 2টা আছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, ইন্টারঅ্যাক্ট করো। এস এ আছে আরো 2টা, তো এখানে এস এর 2টা আর 3 তে, পি তে ছিল 5টা, ছিল একটার জন্য বের করবে, সেই ক্ষেত্রে আরো রিমেইনিং হচ্ছে 4টা, তার মানে ওখানে টোটাল কন্ট্রিবিউটর হবে 6টা। পি থেকে 4টা রিমেইনিং, আর এস থেকে 2টা রিমেইনিং, এই 6টার জন্য তোমার কন্ট্রিবিউট করবে, 6টা কন্ট্রিবিউট করবে 0.35। ক্লিয়ার? তার মানে জি যে স্যার। সেম শেলে সেম অরবিট, যেটা আর কি, যে সেম অরবিটে যেটা তুমি বের করবে, তার সাথে বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো কন্ট্রিবিউট করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে দেখো যে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, যে ক্যালকুলেট the effective nuclear charge of the periphery of নাইট্রোজেন অ্যাটম। পেরিফেরি তার মানে লাস্টেরটা, ঠিক আছে, লাস্ট শেল। এখন দেখো ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো এক্সাম্পল দেখো, ঠিক আছে, এগুলো আমরা কোনোটা দেখে আসছি। এই পেরিফেরিতে করতে হলে কি করতে হবে এটা দেখো। The effective nuclear charge felt at the periphery of an atom or an ion is equal to the atomic number of the element minus the screening constant. এগুলো আগের মধ্যে, for all the electrons present in the electronic configuration of the atom or ion under consideration. এগুলো সবগুলোর জন্য তোমার কনসিডার করতে হবে, সেটাই বলতে চাচ্ছে। এগুলো এক্সাম্পল দেখো, আমি আর আগে করছি না, বাড়াচ্ছি না। এরপরে দেখো যে এই যে স্লেটার্স রুল আমরা যেটা পড়লাম, and concept of effective nuclear charge have been used to explain the following things. যেমন আমরা why is 4s orbital field earlier than 3d orbitals in potassium ion? That's a very important স্টেটমেন্ট, যে কোনো একটা পটাশিয়াম আয়নের ক্ষেত্রে, বা সরি পটাশিয়াম অ্যাটমের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 4s অরবিটালটা আগে ফিল হচ্ছে, ঠিক আছে, এই 3d অরবিটালের আগে। এটা এক্সপ্লেন করা যায় বাই ইউজিং, এটা আমরা দেখাবো বাই ইউজিং ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ফর্মেশন অফ ক্যাটায়নস ফ্রম দ্য আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম অফ ট্রানজিশন মেটালস। ট্রানজিশনস মেটালস এর ক্ষেত্রে কিভাবে ক্যাটায়ন ফর্ম করে বা কেন ফর্ম করে সেটা এক্সপ্লেন করা যায় বাই স্লেটার্স রুল। তারপরে হচ্ছে ক্যাটায়নের সাইজ স্মলার ইন সাইজ দেন দ্য প্যারেন্ট অ্যাটম। কোনো একটা ক্যাটায়নের ক্ষেত্রে তার সাইজটা তোমার ছোট হয়ে যায়, প্যারেন্ট অ্যাটমের চাইতে সাইজটা ছোট হয়ে যায়। এটা আমরা পরে এক্সপ্লেন করব, এখানে আমরা করব না, এটা পরে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা ওই দিকে করব। তারপরে anion is larger in size that's than its parent atom. এটা জানো তোমরা যে ক্যাটায়নের সাইজটা তোমার যে নরমালি যে অ্যাটম যেটা থাকে সেই অ্যাটমের চাইতে, ওখান থেকে যখন একটা ইলেকট্রন সরে যাচ্ছে ক্যাটায়ন হচ্ছে, তখন অ্যাটমের চাইতে তার সাইজটা ছোট হয়ে যায়, ঠিক আছে, ছোট হয়ে যায়। আমরা এক কথা যেটুকু বুঝি যে নরমালি যেটা হয়ে থাকে যে একটা ইলেকট্রন কমে যাওয়া মানে হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। ইলেকট্রন সংখ্যা কমে যাওয়াতে অল্প ইলেকট্রনকে বেশি
নিউক্লিয়াসের দিকে টানছে বেশি প্রোটন। দ্যাট মিন্স যে প্রোটন পজিটিভ চার্জ বেশি হওয়ায় সে অল্প ইলেকট্রনকে কম নেগেটিভ চার্জকে সে ইজিলি টানতে পারছে। যত বেশি নিজের দিকে টানতে পারবে সেই ক্ষেত্রে সাইজটা তত ছোট হয়ে আসবে। এটাকে তোমার এই যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে ওইটাকে এক্সপ্লেন করা যায়। তারপরে অ্যানায়নের ক্ষেত্রে কি হয় যে তোমার একটা ইলেকট্রন বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে হচ্ছে যে ইমব্যালেন্সড হয়ে গেল। নিউক্লিয়াসে যতগুলো চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জগুলো সবগুলো নেগেটিভ চার্জকে তার দিকে টানতে পারছে না। কিছু চার্জ বাইরে যেতে চাচ্ছে, বা বাইরে যেতে চাওয়া মানে হচ্ছে যে রিপালশন, নিজেদের মধ্যে রিপালশন হচ্ছে ইলেকট্রনগুলো। তখন দেখা যাবে যে তোমার সাইজটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে। দ্যাটস ওয়াই তোমার এই অ্যানায়ন গুলো ইউজুয়ালি প্যারেন্ট অ্যাটমের চাইতে সাইজে একটু বড় হয়। এগুলো ব্যাখ্যা করা যায় অ্যাপ্লিকেশন। মাহমুদ কিছু বলবে? Yes, sir. স্যার আমার একটা কোশ্চেন ছিল যে 3s, আমরা যদি 3s ইলেকট্রন ধরি তাহলে 3s ইলেকট্রনের উপর 3d ইলেকট্রনটা কি এফেক্ট দিবে স্যার? 3d এর জন্য তো হচ্ছে 3s1 যেটা কন্ট্রিবিউশন, কিন্তু 3s ইলেকট্রনের জন্য 3d ইলেকট্রন গুলো কি কন্ট্রিবিউশন হবে? 3D যদি হয়, না স্যার, যদি 3s ইলেকট্রন আমরা ধরি আমি বলছি তাহলে 3s এর জন্য বের করবে নাকি? হ্যাঁ স্যার, জি স্যার। 3s এর জন্য বের করবে, তাই তো? ইয়েস স্যার। 3s তোমার ব্যালেন্স শেল হবে কি? লাস্ট অরবিট হবে, কারণ 3D তে আসে কখন? আগে 4s টা ফিল আপ হয় না? ইয়েস ইয়েস 4s এ একটা হলেও থাকতে হবে তো আগে। আমার কথা তুমি বুঝতেছো? তুমি ইয়েস যেটা স্যার। বলতে চাচ্ছ, আমাদের ওই যে NS বা NP যেটা আমরা বলে আসছি, সেটা কিন্তু এই কনসেপ্টে আসছে না। কারণ হচ্ছে যে 3D তে ইলেকট্রন কখন আসবে? যখন 4s এ আগে যাবে, 4s এ আগে গিয়ে 4s টা ফিল হবে, তারপরে না 3D তে আসবে। তো সেই ক্ষেত্রে 3s এর জন্য তুমি যদি বের করতে চাও, ইন দ্যাট কেস এটা তো তোমার ওই যে আউটার মোস্ট শেল হচ্ছে না। আমার কথা বুঝতে ও পারছো স্যার, তুমি? স্লেটার রুল শুধু আউটার মোস্ট শেলের জন্য? আউটার মোস্ট শেলের জন্য এন এবং পি, ডির জন্য যেটা বলছে পরে, যেটা বলছে যে ডির জন্য হচ্ছে স্পেশালি, ডির জন্য আলাদা একটা রুল n-1 শেলের জন্য। ও আচ্ছা স্যার, মানে 3s যখন আমরা ধরবো তখন ওটাকে আউটার শেল ধরে নেবো, মানে তখন 3d তে ইলেকট্রন থাকবে না? 3s যখন হবে, 3s এর জন্য আলাদা তুমি পাবা অন্য কোনো অ্যাটমের ক্ষেত্রে। 3s যখন বের করতে যাবে বা চাইবে, তখন তার সাথে কিন্তু 4s হবে, 4s থাকতেই হবে। 4s ছাড়া 3s আর 3d একসাথে হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝতেছো? ইয়েস স্যার। ক্লিয়ার এখন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তো আমরা অ্যানায়ন ক্যাটায়নের সাইজ গুলো আমরা এক্সপ্লেন করতে পারি তোমার এই স্লেটার রুল দিয়ে। তারপরে ভেরিয়েশন অফ অ্যাটমিক এন্ড আয়নিক রেডিয়াস, যেটা যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস এর এই যে পিরিয়ডে তোমার ছোট বড় হয় কেন, ডান দিক থেকে বামে বা বাম দিক থেকে ডানে, এই ভেরিয়েশন গুলো তোমার এক্সপ্লেন করা যায় এই স্লেটার্স রুল বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে, এজ ওয়েল এস এই যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুস, এগুলোকে এক্সপ্লেন করা যায়। এগুলো আমরা আরো পরে দেখব, ঠিক আছে? এই জন্য জাস্ট কি কি জায়গায় অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলো আমরা দেখলাম। পরবর্তীতে আমাদের অন্যান্য চ্যাপ্টার গুলোতে এগুলো বা এটা সবগুলোই প্রায় আসবে। ওকে, তো এখানে আর এগুলো ডিসকাস করছি না। এখানে শুধু আমরা সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি, এটা আমরা আয়নাইজেশন এনার্জি যখন দেখব, আমরা এই জিনিসগুলো স্টাডি করব। আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, তারপরে আয়নিক রেডিয়াস, এই অ্যাটমের সাইজ গুলো, তোমার যে আয়নিক সাইজ, এগুলো আমরা পরবর্তীতে স্টাডি করব। দ্যাটস ওয়াই যেখানে স্টাডি করব সেই জায়গাগুলোতে এই রেফারেন্স দিয়ে আমরা এক্সপ্লেন করব। ক্লিয়ার? এখন দেখো যে এই যে 4s এর ক্ষেত্রে যেটা আমরা একটা জিনিস শুধু এখানে আমরা এক্সপ্লেন করে যাচ্ছি, যে বলা হচ্ছে যে এই 3D এর আগে 4s ফিল হয়, যেটা আমরা একটু আগে বললাম, ঠিক আছে? এটা এক্সপ্লেন করা যায় তোমার ইয়ে ভ্যালু দিয়ে, সিগমার ভ্যালু দিয়ে, ঠিক আছে? আমি ওই বলেছি আবাহা থেকে আমাকে পারমিট করছে না আর বাইরে করার জন্য। হ্যালো রাকিন,
রুম্মান, তুমি কিছু বলতে চাচ্ছ? এখন আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে ইউজুয়ালি আমরা দেখে থাকি যে আমরা যে এনার্জি ডায়াগ্রাম আমরা আবহাও প্রিন্সিপাল যখন দেখবো বা এটা আমরা দেখবো, সেখানে আমরা দেখেছি যে আগে 3D-টা সরি 4S-টা ফিল হয়, তারপর 3D হয়। তো এইটা এই স্লেটার্স রুলস বা ওই যে সিগমার ভ্যালু দিয়ে ওইটাকে প্রুভ করা যায় বা এটাকে এক্সপ্লেন করা যায়। সেই ক্ষেত্রে দেখো যে নরমালি আমরা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্গন। ঠিক আছে? এখন এটা হচ্ছে যে থার্ড পিরিয়ড পর্যন্ত বা পিরিয়ডিক টেবিলে এটা আমরা আর্গনের ক্ষেত্রে পাই। দ্য থার্ড শেল ইজ নট কমপ্লিটলি ফিল্ড ইন আর্গন। থার্ড শেলে কি আছে? ডি আছে। ডিটা ফিল হয় নাই। ফিল না হয়ে এই পটাশিয়ামের ক্ষেত্রে চলে যাচ্ছে রিমেনিং ইলেকট্রনটা 4s এ। তো সেইটা কেন যায় যে এটা এখানে বলছে যে আফটার 3p orbitals have been filled completely in argon, the 19th electron in potassium does not enter 3d orbitals, rather it goes to 4s orbital, যেটা আমরা বললাম 3d তে না গিয়ে 4s এ যায়। that can be explained as follows. সেটা কিভাবে এক্সপ্লেন করা যায় যে এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে? এখন এই ইলেকট্রনিক কনফিগারেশনে এটা না হয়ে যদি অ্যাজ ইউজুয়ালি হতো, ডিটা যদি আগে ফিল আপ হতো, সেই ক্ষেত্রে এইটা হতো। এবং সেটা কেন হয় না এটা এক্সপ্লেন করা যায় বাই ইউজিং দ্য ভ্যালু অফ দিস, দ্য ভ্যালু অফ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স বাই 4s1 ইলেকট্রন অফ পটাশিয়াম। আমরা এটা ক্যালকুলেশন করে আসছি, যে এক্সাম্পল দেখালাম না, সেখানে আমরা পটাশিয়ামের এই 4s1 ইলেকট্রনের জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা আমরা দেখে আসছি। এটা এই যে আগে যে আমরা এক্সাম্পল দেখালাম এনএসএনপি ওই রুল এক্সপ্লেন করে যখন আমরা এক্সাম্পল দেখালাম, পটাশিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা বের করে আসছি। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে পটাশিয়ামের ক্ষেত্রে এটা পাওয়া যাবে। এখন এটা পাচ্ছ, এরপরে যদি এটাকে যদি আমরা 3D-র জন্য ক্যালকুলেশন করি, 3D-র জন্য যদি ক্যালকুলেশন করি, দ্যাট ভ্যালু উইল বি 1। ঠিক আছে? 3D-র ক্ষেত্রে দ্যাট ভ্যালু উইল বি 1। এখন ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে যে সে একটা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, সে ইলেকট্রনগুলোকে তার দিকে টানার টেন্ডেন্সিটা তার মধ্যে বেশি থাকবে। সিস্টেমটাকে সে স্টেবল করার চেষ্টা করবে। চার্জটা কমে যাওয়া মানে হচ্ছে যে ইলেকট্রনগুলো বের হয়ে যাবে, ছোটাছুটি করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে স্টেবিলিটিটা ডেস্ট্রয় হবে। তাই তো মিন করছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বলছি যে নিউক্লিয়ার যে চার্জটা, এটা আউটারমোস্ট শেল বা ইলেকট্রনগুলোকে তার দিকে টানার চেষ্টাটা বেশি। টানার চেষ্টা মানে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি। অ্যাট্রাকশন ফোর্সটা যদি বেশি হয়, ইন দ্যাট কেস সিস্টেমটা স্টেবল হবে। হোয়ারএস অ্যাট্রাকশন ফোর্স যদি কমে যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে সিস্টেমটা তোমার ডিস্টেবিলাইজড হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। সো যেটা স্টেবল সিস্টেম সেটাকেই তোমার প্রেফার করতে হবে। এখন আমরা যদি এই পটাশিয়াম অ্যাটমের স্টেবিলিটি যদি আমরা ইন টার্মস অফ ইলেকট্রনিক কনফিগারেশনে দেখি, সেই ক্ষেত্রে দেখি যে আমরা যদি 4s1 ইলেকট্রনে যদি ইলেকট্রন যায়, লাস্ট ইলেকট্রনটা 4s এ, ইন দ্যাট কেস ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ 2.20, হোয়ারএস এটা যদি 3D তে যায় তখন এর চার্জ হচ্ছে 1.0। এখন এটা বেশি হওয়া মানে হচ্ছে যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, অ্যাট্রাকশন বেশি মানে হচ্ছে সিস্টেম ইজ মোর স্টেবল দেন দিস। দ্যাটস ওয়াই এই 3D অরবিটালে ইলেকট্রনটা না গিয়ে এটা যাচ্ছে তোমার 4s এ টু মেনটেন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। সো আমরা এই স্লেটার্স রুলস বা সিগমার ভ্যালু বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে আমরা এই ফেনোমেননটা ব্যাখ্যা করতে এক্সপ্লেন করতে পারি যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে বা স্পেশালি ফর পটাশিয়াম এই লাস্ট ইলেকট্রন 19 ইলেকট্রনটা 19th ইলেকট্রন এটা 3D তে না গিয়ে
4 এস এ যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা সবার কাছে? জি ওকে। স্যার